আজ আমরা আলোচনা করব হিট বা তাপ নিয়ে। আমরা তাপ সংক্রান্ত যেসব আলোচনা আজকে তোমাদের সাথে তুলে ধরবো সেগুলো হচ্ছে হিট অ্যান্ড টেম্পারেচার, অর্থাৎ তাপ ও তাপমাত্রা, থার্মোমেট্রি, অর্থাৎ আমরা কিভাবে তাপ পরিমাপ করব, থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্য, থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা, অর্থাৎ তাপের সঙ্গে তাপগতিবিদ্যার মূল সম্পর্কটা কি, জিরো ল অফ থার্মোডাইনামিক্স। তারপরে আমরা আলোচনা করবো মূলত টেম্পারেচার নিয়ে। টেম্পারেচারের পর আমরা আলোচনা করবো থার্মোমিটার, অর্থাৎ আমি যেমন টেম্পারেচার, সেই টেম্পারেচারের মেজারমেন্টটা যে যন্ত্রের সাহায্যে করা হয় তাকে আমরা বলি থার্মোমিটার। এরপর আমরা আলোচনা করব টেম্পারেচারের বিভিন্ন ধরনের স্কেল নিয়ে, অর্থাৎ সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেল নিয়ে। এবং যখন এই টেম্পারেচার স্কেল বলবো তখন একটা কথা অবশ্যই আসে, সেটা স্ট্যান্ডার্ড পয়েন্ট বা স্থিরাঙ্ক, এবং এখানটায় আপার এবং লোয়ার স্ট্যান্ডার্ড পয়েন্ট, এবং এই যে বিভিন্ন ধরনের স্কেলগুলো যে রয়েছে তাদের মধ্যে সম্পর্ক, এইগুলো আমরা মূলত আলোচনা করব। তাহলে আমরা প্রথমে আলোচনা করি হিট। হিট বলতে কি বুঝি? হিট বা তাপ, আমরা ছোটবেলা থেকেই তাপের যে সংজ্ঞাটা পড়ে এসেছি, তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে একটা বস্তু উত্তপ্ত হয়ে যায় এবং যা বর্জন করলে একটি বস্তু শীতল হয়ে যায়। অর্থাৎ হিট ইজ ওয়ান কাইন্ড অফ এনার্জি, এবং যদি কোনো একটা বডিকে আমি হিট দিই তাহলে ওর টেম্পারেচারটা ইনক্রিজ করবে, যদি কোনো একটা বডিকে বা বডি থেকে যদি আমি হিট নিয়ে নিই তাহলে তার টেম্পারেচারটা ডিক্রিজ করবে। তাহলে হিট বা তাপ হচ্ছে এক প্রকার শক্তি, তাহলে ওয়ান কাইন্ড অফ এনার্জি। তার মানে যদি কোনো একটা বডিকে আমি হিট দিই তাহলে তাকে আমি এনার্জি দিচ্ছি, তার এনার্জিটা ইনক্রিজ করে যাচ্ছে। এবং যদি কোনো বডি থেকে আমি হিট নিয়ে নিই, হিট মানে এনার্জি, তাহলে একটা বডি থেকে আমি যখন এনার্জি নিচ্ছি বা হিট নিচ্ছি তখন তার এনার্জিটা কমে যাচ্ছে। তাহলে এই যে একটা বডি থেকে আমি হিট নিয়ে নিচ্ছি বা কোনো একটা বডিকে হিট দিচ্ছি, তাহলে তার কোনো একটা প্রপার্টি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো তার সাহায্যে বা কোন প্যারামিটার দিয়ে বুঝতে পারবো। একটা বডি থেকে হিট নিয়ে নিলাম, তাহলে তার এনার্জিটা ডিক্রিজ করে গেল, তাই তার নিশ্চয়ই পর চেঞ্জ হলো। এই যে চেঞ্জটা, সেই চেঞ্জটা আমরা যে মেজার করতে পারবো, বা এই যে কতটা হিটের চেঞ্জ হলো সেটার জন্য তার অন্য কোনো প্রপার্টি যদি চেঞ্জ হয় তাহলে আমরা সেই প্রপার্টিটা যা যা এই হিটের চেঞ্জের উপরে ডাইরেক্টলি ডিপেন্ড করছে তাকে আমরা বলছি টেম্পারেচার। কেমন ব্যাপারটা একটু বলি। ধরুন কোনো একটা বডি আছে, সেই বডিকে আমি হিট দিলাম, তাহলে দেখা যাচ্ছে যে সেই বডিটাকে আমার একটু হট বলে মনে হচ্ছে, মানে সেটা হয়ে যাচ্ছে তখন হট বডি, অর্থাৎ তার একটা প্রপার্টি ইনক্রিজ করে গেল। তাহলে আমি যখন সেই বডিটাকে আগে টাচ করেছিলাম এবং তাকে হিট দেওয়ার পরে যখন টাচ করলাম, আমি দুটো ক্ষেত্রে একটা ডিফারেন্স পেলাম। যার ডিফারেন্স আমি পেলাম তাকে আমরা বলছি টেম্পারেচার। এবার কোনো একটা বডি ছিল, তার থেকে আমি কিছুটা হিট নিয়ে নিলাম। যখন একটা বডি থেকে আমি কিছুটা হিট নিয়ে নিলাম তখন দেখা যাচ্ছে যে আগে যখন তাকে টাচ করছি এবং হিট নিয়ে নেওয়ার পর যখন টাচ করছি দেখছি তার মধ্যে একটা ডিফারেন্স আছে। এই যে হিট দেওয়া বা নেওয়ার পরে একটা বডিতে একটা ডিফারেন্স হচ্ছে, যে ডিফারেন্সটা আমি ফিল করতে পারছি বা আমি টাচ করে বুঝতে পারছি, তাই সেই প্রপার্টিটা যেটা আমি বুঝতে পারছি সেটাকে আমরা বলছি তার টেম্পারেচার। তাহলে দেখো, হিট একটা ফর্ম অফ এনার্জি। তাহলে আমি যখন একটা বডিকে হিট দিচ্ছি বা নিচ্ছি, কতটা হিট দিচ্ছি বা কতটা হিট নিচ্ছি সেটা আমি ডাইরেক্টলি বুঝতে পারছি না, কিন্তু হিট দেওয়া বা নেওয়ার ফলে সেই বডিটার একটা প্রপার্টি চেঞ্জ হয়ে গেল, যাকে আমরা বলছি টেম্পারেচার। তাহলে একটা বডির মধ্যে কতটা হিট আছে বা একটা বডি কাকে কতটা হিট দিল বা তার কাছে কতটা হিট নিল সেটা কিন্তু ডিপেন্ড করছে তার টেম্পারেচারের উপরে। তাহলে এবার হচ্ছে টেম্পারেচার কাকে বলে সে একটু তাহলে আলোচনা করতে হবে। আমরা বুঝতেই পারলাম টেম্পারেচারটা কিন্তু এক্সপ্রেস করছে কাকে, বহিঃপ্রকাশ করছে বা কাকে এক্সপ্রেস করছে, হিটকে। তাহলে একটা বডির হিট বেশি তাহলে তার টেম্পারেচার অবশ্যই বেশি হবে, একটা বডির যদি হিট কম হয় তাহলে অবশ্যই তার টেম্পারেচারও কম হবে। তাহলে এই টেম্পারেচারটাকে এবার আমি একটু ডিফাইন করার চেষ্টা করি। তাহলে দেখো, আমার কাছে দুটো বডি আছে, একটা হচ্ছে হট বডি, একটা কোল্ড বডি। এখন
হট বডি এবং কোল্ড বডি বলতে কি বুঝছি, যে ধরে নাও কোনো একটা বডি অন্য একটা বডির সঙ্গে কন্ট্যাক্টে আছে। এখন দেখা যাচ্ছে যে একটা বডি অন্য বডিকে হিট দিচ্ছে, আমরা ধরে নিচ্ছি এই বডিটা এই বডিকে হিট দিচ্ছে, তাহলে আমি বলবো এটা হট বডি, এটা কোল্ড বডি। তাহলে এখানেই ব্যাপারটা আছে, কেন এই হট বডি বলছে টেম্পারেচার। টেম্পারেচার হচ্ছে একটা প্রপার্টি, যে প্রপার্টিটা বলে দেবে যে সেই বডিটা অন্য কোনো বডি থেকে হিট নেবে না অন্য কোনো বডিকে হিট দেবে। তাহলে এখানটাতে দেখো একটা বডি অন্য বডিকে হিট দিচ্ছে, তাহলে এটা কেন হচ্ছে, এটা হচ্ছে ডিউ টু টেম্পারেচার। টেম্পারেচার আমাকে ডিফাইন করে দিচ্ছে যে এই বডিটা একে হিট দিচ্ছে দেবে না এই বডিটাকে হিট নেবে। এখন আমরা দেখিয়েছি যে এই বডিটা একে হিট দিচ্ছে, তার মানে এর একটা প্রপার্টি বেশি আছে, এর একটা প্রপার্টি কম আছে, যে প্রপার্টিটা বেশি আছে সেটা তার টেম্পারেচার। তাই এই বডিটা টেম্পারেচার বেশি, এর টেম্পারেচার কম, সেজন্য হট বডি, সেজন্য কোল্ড বডি। সেই কারণেই বলছে টেম্পারেচার হচ্ছে সেই প্রপার্টিটা, যে প্রপার্টিটা বলে দিচ্ছে যে যে যার টেম্পারেচার বেশি, যে হায়ার টেম্পারেচারে আছে অর্থাৎ যে হট বডি, সে হিট দেবে কোল্ড বডিকে, কারণ সে লোয়ার টেম্পারেচারে আছে। এখন এই ব্যাপারটা আমরা ছবির মাধ্যমে বোঝাচ্ছি, যে ধরে নাও তিনটে বডি আছে T1 T2 এবং T3 টেম্পারেচারে। এবার এই যে এই দুটো বডি যারা কন্ট্যাক্টে আছে তাদের মধ্যে ধরে নাও T1 টা গ্রেটার এবং T2 টা লেসার, অর্থাৎ এর টেম্পারেচার হাই এর টেম্পারেচার লো। তাহলে এই দুটোর মধ্যে এটা হচ্ছে হট বডি, এটা হচ্ছে কোল্ড বডি। তাহলে টেম্পারেচার ডিফাইন করে দিচ্ছে যে হিটটা কোথা থেকে কোথায় যাবে, অর্থাৎ এখানে যেহেতু T1 টা বড় T2 টা ছোট, তাই T1 থেকে T2 এর দিকে হিট ফ্লো করে যাবে। তাহলে এটা হচ্ছে ডিরেকশন অফ হিট ফ্লো। ঠিক একই ভাবে T2 এবং T3 দুটো বডি আছে, এই দুটো বডির মধ্যে দেখো T2 থেকে T3 টা ছোট, তার মানে এই দুটোর ক্ষেত্রে এই হচ্ছে হট বডি, এই হচ্ছে কোল্ড বডি। তাহলে এখন এই যেহেতু হট বডি, তাহলে এই কি করছে, এ হিট দিচ্ছে T3 কে। তা দেখো একটাই বডি, এই বডিটা কারোর কাছ থেকে হিট নিচ্ছে, আবার এই কাউকে হিট দিচ্ছে। তাহলে এই ছবিটা থেকে কি বুঝতে পারছি যে কোনো একটা বডি যে হিট দেবে বা কোনো একটা বডি যে হিট দেবে সেটা কিন্তু কখনোই ফিক্স না, ডিপেন্ড করছে যে ওর সারাউন্ডিং যে বডিটা আছে তার টেম্পারেচার বেশি না কম। যদি একটা বডি থেকে হট কোনো বডিকে তার সঙ্গে কন্ট্যাক্টে রাখা যায়, বা কোনো একটা বডির থেকে হায়ার টেম্পারেচারে থাকা কোনো একটা বডিকে যদি কন্ট্যাক্টে রাখা যায়, তাহলে কি করবে, হায়ার টেম্পারেচারে থাকা বডিটা লোয়ার টেম্পারেচারে থাকা বডিকে হিট দেবে। আবার কোনো একটা বডির থেকে লোয়ার টেম্পারেচার যুক্ত একটা বডিকে তার যদি কন্ট্যাক্টে রাখা যায়, তাহলে দেখা যাবে যে সেই বডিটা লোয়ার টেম্পারেচারে থাকা বডিকে হিট দেবে, অর্থাৎ লোয়ার টেম্পারেচারে থাকা বডিটা সেই বডির কাছ থেকে হিট নেবে। ওকে, এখন দুটো বডিকে আমরা নিয়েছি যাদের টেম্পারেচার T1 এবং T2 যারা ইকুয়াল। তাহলে দুটো বডি যার টেম্পারেচার ইকুয়াল, তাহলে কে কাকে হিট দেবে, বলছে না এবার এখান থেকে এখানেও হিট যাবে না, বা এখান থেকে এখানেও হিট আসবে না, দ্যাট ইজ নো ফ্লো অফ হিট। তাই দুটো বডি যদি সেম টেম্পারেচার থাকে তাহলে কিন্তু হিটের ফ্লো হবে না। এই হিট এবং টেম্পারেচার এই দুটোকে যদি আমি ভালোভাবে বোঝাতে চাই, তাহলে এদেরকে আমরা কম্পেয়ার করতে পারি ওয়াটার এবং ওয়াটার লেভেলের সাথে। কিভাবে, আমি এটা একটা ছবির সাহায্যে বোঝাচ্ছি, একটু ভালো করে দেখো। তোমরা দেখতেই পাচ্ছ ডান দিকে দুটো কন্টেনার নিয়েছি A এবং B, যার মধ্যে দুটোতেই ওয়াটার আছে। তোমরা দেখে বুঝতেই পারছো যে A কন্টেনারে ওয়াটারের অ্যামাউন্টটা বেশি এবং B কন্টেনারে ওয়াটারের অ্যামাউন্টটা কম। হচ্ছে যে A বলে যে কন্টেনারটা আছে সেখানটায় ওয়াটারের লেভেলটা হচ্ছে H1, আর B কন্টেনারে ওয়াটারের লেভেলটা হচ্ছে H2। এবার হিসেব মতো হচ্ছে যে দেখো এখানে দুটো প্রপার্টি পেলাম, একটা হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়াটার এবং লেভেল অফ বা হাইট অফ ওয়াটার, বা আপার সারফেসের হাইটটা ওয়াটারের, সেটা হচ্ছে H1 এবং H2। এবার দেখো প্রশ্ন হচ্ছে যে দুটো কন্টেনার আছে, এবার আমি কি করলাম, এই দুটো কন্টেনারকে আমি কানেক্ট করে দিলাম।
আমি এই দুটো কন্টেনারকে যখন কানেক্ট করে দিলাম, তখন কোশ্চেনটা হচ্ছে যে লিকুইডের ফ্লোটা বা ওয়াটারের ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এ কন্টেনারে ওয়াটারের অ্যামাউন্টটা বেশি, বি কন্টেনারে ওয়াটারের অ্যামাউন্টটা কম। তাহলে আমাদের জেনারেল কনসেপশন বলছে এখানে ওয়াটার বেশি এখানে ওয়াটার কম, তাহলে ওয়াটার তো বেশি থেকে কমে দিকে যাওয়ার কথা, কিন্তু এরকম হবে না, অর্থাৎ এ থেকে বি তে ওয়াটার ফ্লো করবে না। তার কারণটা হচ্ছে এখানে ওয়াটার বেশি থাকতেই পারে, কিন্তু লেভেলটা কিন্তু এ এর থেকে বি তে বেশি। তাই যেহেতু এখানে ওয়াটার লেভেলটা বেশি আছে, এখানে ওয়াটার লেভেলটা কম আছে, তাহলে ওয়াটার সবসময় হায়ার থেকে লোয়ারের দিকে যায়, সেই কারণে ফ্লোটা হবে বি থেকে এ তে। এইবার দেখো এখানে যেমন হচ্ছে ওয়াটারটার ফ্লোটা আমরা ডিসকাস করলাম যে ওয়াটারের অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করছে, ডিপেন্ড করছে ওয়াটারের লেভেলটার উপরে। ঠিক তেমন ভাবেই তোমরা ভেবে নাও ওয়াটারটাকে হচ্ছে হিট, আর এর যে লেভেলের যে হাইটটা তাকে তোমরা ভেবে নাও টেম্পারেচার। তাই তোমরা একটা ক্লিয়ার কনসেপশন পেয়ে যাবে হিট এবং টেম্পারেচারের উপরে। এখানটা দেখো যখনই আমি ওয়াটারের অ্যামাউন্ট ধরে নাও বাইরে থেকে ওয়াটার দিই এখানটায়, তাহলে কি হবে এই লেভেলটা ইনক্রিজ করে যাবে। আর যদি এখান থেকে আমি ওয়াটার বের করে দিই, ধরে নাও এখান থেকে আমি ওয়াটার যাচ্ছে, তাহলে এখান থেকে ওয়াটার যদি বেরিয়ে যায় তাহলে এখান থেকে কি হবে লেভেলটা কমে যাবে। ঠিক তেমন ভাবে কোনো একটা বডিকে যদি আমি হিট দিই তাহলে তার টেম্পারেচার ইনক্রিজ করে যাবে, কোনো একটা বডি থেকে যদি হিট নিয়ে নিই তাহলে তার টেম্পারেচারটা ডিক্রিজ করে যাবে। এখানটা আমি যেমন দেখতে পাচ্ছি যে ওয়াটারের ফ্লোটা সবসময় হায়ার থেকে লোয়ারের দিকে হচ্ছে, ঠিক তেমন ভাবে হিটের ফ্লোটা সবসময় হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারের দিকেই হচ্ছে। এখানে আমি আরো দেখতে পাচ্ছি যে কোনো একটা বডি থেকে মানে একটা বডি থেকে অন্য বডিতে যখন ওয়াটারটা ফ্লো করে যাচ্ছে, ওয়াটারের লেভেলটা ঠিক তেমন ভাবে একটা থেকে ডিক্রিজ করছে এবং যেখানে ওয়াটারটা আসে তার লেভেলটা ইনক্রিজ করছে। ঠিক তেমন ভাবে আমরা বলতে পারি যে যখন একটা বডি থেকে অন্য বডিতে হিট ফ্লো করে যায় তখন একটা বডির টেম্পারেচার ডিক্রিজ করতে থাকে এবং অন্য বডির টেম্পারেচারটা ইনক্রিজ করতে থাকে। দেখো আমরা এখানে দুটো বডি কনসিডার করছি, বডি 1 এবং বডি 2, যাদের মধ্যে হিট আছে, অর্থাৎ বডি 1 এ হিট আছে Q1, বডি 2 তে হিট আছে Q2, যাদের মধ্যে Q1 টা গ্রেটার দ্যান Q2। আর প্রথম বডি টেম্পারেচার T1 এবং দ্বিতীয় বডি টেম্পারেচার T2, যেখানে T1 টা হচ্ছে লেস দ্যান T2। তাহলে এবার কোশ্চেনটা হচ্ছে যে হিট কোন বডি থেকে কোন বডিতে যাবে, অর্থাৎ 1 থেকে 2 এ যাবে হিট না 2 থেকে 1 এ যাবে, এটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি ঠিক আগে এক্সাম্পল অনুযায়ী যে কোনো একটা বডিতে হিট বেশি বা কোনো একটা বডিতে হিট কম থাকতেই পারে, কিন্তু হিটের ফ্লোটা ডিপেন্ড করছে হিটের উপরে না, ডিপেন্ড করছে টেম্পারেচারের উপরে। তার মধ্যে দেখতে হবে কার টেম্পারেচার বেশি কার টেম্পারেচার কম। যেহেতু 1 নম্বর বডির টেম্পারেচারটা কম, 2 নম্বর বডির টেম্পারেচার বেশি, তাহলে আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে হট বডি আর এটা হচ্ছে কোল্ড বডি। তাহলে হিট হট বডি থেকে কোল্ড বডিতে আসবে, এর ফলে কি হবে এখানকার হিট কমতে থাকবে এবং তার সাথে সাথে এখানকার টেম্পারেচারও কমতে থাকবে এবং এখানকার হিট বাড়তে থাকবে এবং সাথে টেম্পারেচারও বাড়তে থাকবে। তাহলে এইখানটাতে আমরা বুঝতে পারলাম যে হিট এবং টেম্পারেচারটা হচ্ছে কিভাবে একে অপরের উপর ডিপেন্ড করছে। নেক্সট আমরা ডিসকাস করব হচ্ছে থার্মোমেট্রি। থার্মোমেট্রি বলতে বোঝাচ্ছে যে আমরা কিভাবে এই হিটটাকে মেজার করব বা এই টেম্পারেচারটাকে মেজার করব। এই হিট এবং টেম্পারেচারের মেজারমেন্টটা যে চ্যাপ্টারে আমরা পড়ছি তাকে আমরা বলছি থার্মোমেট্রি। এই মেথডটাকে হচ্ছে আমরা বলছি থার্মোমেট্রি। থার্ম মানে হিট, মেট্রি মানে মেজারমেন্ট। তাহলে টেম্পারেচার মেজারমেন্টটাকে আমরা বলছি থার্মোমেট্রি। এবার যখনই আমরা থার্মোমেট্রি পড়বো তখনই আমাদের প্রথম জানতে হবে হোয়াট ইজ থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্য বলতে কি বুঝি। এখন তোমরা ভালো করে দেখো উপরের ছবিটা, সেই উপরের ছবিটা যদি তোমরা খুব ভালো করে দেখো সেখানে দেখতে পাবে যে দুটো বডি আমরা এখানে রেখেছি, যাদের হিট হচ্ছে Q1 এবং Q2, যাদের টেম্পারেচার হচ্ছে T1 এবং T2। আমি এখানে হিটের ব্যাপারে বলছি না যে কার হিট বেশি কার হিট কম, তার উপর ডিপেন্ডই করছে যে ফ্লো অফ হিটটা কোন দিকে হবে। তাই
আমরা শুরু করছি এখানে টেম্পারেচারের ব্যাপারটা। আমরা ধরে নিচ্ছি যে প্রথম বডির টেম্পারেচার T1 টা গ্রেটার দ্যান T2, তাহলে হিট কোথা থেকে ফ্লো করবে? অবশ্যই হট বডি থেকে কোল্ড বডিতে, অর্থাৎ 1 নম্বর বডি থেকে 2 নম্বর বডি থেকে হিট ফ্লো করবে। তাহলে যখনই 1 নম্বর থেকে 2 নম্বরের দিকে হিটটা ফ্লো করছে, ঠিক সেই সময় আমরা দেখতে পাবো যে এখানকার হিটটা কমতে শুরু করলো এবং এখানকার হিটটা বাড়তে শুরু করলো। হিট কমতে শুরু করলে টেম্পারেচারটাও কমবে এবং এখানে টেম্পারেচারটা বাড়বে। দ্যাট ইজ এইদিকে আমি দেখতে পাবো ডিক্রিজ ইন টেম্পারেচার, এদিকে আমি দেখতে পাবো ইনক্রিজ ইন টেম্পারেচার। এবার একজন বেশি ছিল, T1 বেশি ছিল, T2 কম ছিল। T1 ছিল হচ্ছে হায়ার এবং T2 ছিল হচ্ছে লোয়ার টেম্পারেচারে। এখন যখনই হিটটা ফ্লো করে গেল তখন ধীরে ধীরে টেম্পারেচারটা একদিকে ইনক্রিজ করছে, একদিকে ডিক্রিজ করছে। তাহলে একটা সময় দেখা যাবে যে যখন এই বডিটার হিটটা Q1 ড্যাশ, এই বডির হিটটা Q2 ড্যাশ হলো, এদের মধ্যে আমি রিলেশনটা বলছি না যে Q1 ড্যাশ আর Q2 ড্যাশ মধ্যে কে বড় কে ছোট, আমি সেই জায়গায় আসি না। আমি দেখতে পাচ্ছি যে দুটো বডি আছে যাদের টেম্পারেচার ডিফারেন্ট ছিল, তাদের মধ্যে হিটের ফ্লো হলো এবং তাদের হিটের ফ্লো এর জন্য হিটের চেঞ্জ হলো। সেই চেঞ্জটা আমি বলছি Q1 ড্যাশ এবং Q2 ড্যাশ দিয়ে। এখন যেটা আমি বলছি যে যখনই এখানকার টেম্পারেচার ডিক্রিজ করছে এবং এখানকার টেম্পারেচার ইনক্রিজ করছে, তখন দেখা যাচ্ছে একটা টাইম পরে দুই জায়গার টেম্পারেচারই সেম হয়ে গেল। অর্থাৎ এরকম ব্যাপারটা, এক জায়গায় টেম্পারেচার ছিল হচ্ছে T1 এবং এক জায়গায় টেম্পারেচার ছিল T2, তার মানে একটা হায়ার টেম্পারেচার ছিল, একটা লোয়ার টেম্পারেচার ছিল। এখানকার টেম্পারেচার ডিক্রিজ করছে, এখানকার টেম্পারেচারটা ইনক্রিজ করে মাঝামাঝি কোন টেম্পারেচার ছিল T। এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে টিটা কি একদম T1 আর T2 মিন? না, এরকম কোনো ব্যাপার নেই। T এর ভ্যালুটা ডিপেন্ড অনেক কিছুর উপরে করছে। 1 নম্বর বডিটা, ফার্স্ট বডিটার মাস কত, স্পেসিফিক কত, এরকম অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, তাই আমি সেই জায়গায় যাচ্ছি না। শুধু এতটুকু বলতে পারি যে T এর ভ্যালুটা T1 এবং T2 ঠিক মিড পয়েন্টে না, এদের মিড ওয়েতে কোনো একটা জায়গায় আছে, একদম মিডল পয়েন্টে নেই T এর ভ্যালুটা। এবার যখন টেম্পারেচারটা সেম হয়ে গেল, তখন কিন্তু আর 1 নম্বর বডি থেকে 2 নম্বর বডিতে হিট ফ্লো করছে না, বা 2 নম্বর বডি থেকে 1 নম্বর বডিতে হিট ফ্লো করছে না। ঠিক এই জায়গাটা যখন দুটো বডি টেম্পারেচার সেম হয়ে যাচ্ছে, তখন তাদের মধ্যে কোনো ফ্লো অফ হিট হচ্ছে না, অর্থাৎ তাদের টেম্পারেচারের বা হিটের কোনো চেঞ্জ হচ্ছে না। এই জায়গাটাকে আমরা বলছি থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্য। তাহলে তাপীয় সাম্যটা কিভাবে আসে? আমরা আমাদের সবসময় দেখতে পাই যে ধরে নাও আমরা একটা আমার বাড়ির দেওয়ালটাতে হয়তো ধরলাম, টাচ করলাম, সেই দেওয়ালটা আবার ঠান্ডাও লাগতে পারে, গরমও লাগতে পারে, কিন্তু কিছুক্ষণ টাচ করে আমরা দেখতে পাবো যে সেই দেওয়ালটা কিন্তু আমাদের না ঠান্ডা না গরম লাগছে। অর্থাৎ সেই দেওয়ালের টেম্পারেচার বা ওয়ালের টেম্পারেচারটা আমার বডি টেম্পারেচারের সঙ্গে সেম হয়ে যাচ্ছে। ঠিক এই যে এই জায়গাটা কিন্তু বেসিক মেকানিজম অফ হিট মেজারমেন্ট, অর্থাৎ থার্মোমেট্রির বেসিক প্রিন্সিপাল। যে যখনই দুটো বডি যাদের টেম্পারেচার ডিফারেন্ট, তাদের যখন আমি কন্ট্যাক্টে রাখছি, তাদের মধ্যে হিটের ফ্লো হচ্ছে এবং হিটের ফ্লো হওয়ার পরে কিছুক্ষণ পরে তাদের দুজনের টেম্পারেচারটা সেম হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা একটা বডির টেম্পারেচার মাপছি। আমরা আমাদের যখন এই যে এখন কোভিড সিচুয়েশনে সবাই আমরা হচ্ছে আমাদের ফিভার হয়েছে কিনা, জ্বর হয়েছে কিনা মাপছি। কি করে? থার্মোমিটার ইউজ করি। আমরা কি করছি, আমার বডির যে টেম্পারেচার এবং থার্মোমিটারের টেম্পারেচার কিন্তু ইনিশিয়ালি সেম হয় না। এবার আমরা কি করছি, থার্মোমিটারটাকে একটা সার্টেন টাইমের জন্য আমার বডির সঙ্গে কন্ট্যাক্টে রেখে দিচ্ছি। এর ফলে কি হচ্ছে, তাদের মধ্যে হিটের এক্সচেঞ্জ হচ্ছে এবং কিছুক্ষণ পরে সেই থার্মোমিটারটা আমার বডির টেম্পারেচারটা ইকুয়াল টেম্পারেচার নিয়ে নিচ্ছে এবং যার ফলে সেই থার্মোমিটারটা আমার বডির টেম্পারেচারটাকে শো করাতে পারছে। তাহলে এই জায়গাটাকে আমরা বলছি থার্মাল ইকুইলিব্রিয়াম। একটা কথা মাথায় রাখতে হবে, যখনই থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসবে, তখনই যে দুটো বডি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে তাদের মধ্যে কিন্তু কোনো হিটের ফ্লো হবে না এবং তারা সেম টেম্পারেচারে আছে আমরা ধরতে পারি। এবার আমরা আসি থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সটা কি বলছে? এখানে থার্মোডাইনামিক্সের মধ্যে দুটো টার্ম আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে থার্ম, যেটা হচ্ছে হিটকে ডিফাইন করছে, ডাইনামিক্স এটা মোশনকে। অর্থাৎ হিটের সঙ্গে ওয়ার্ক, এনার্জি বা মোশন বা মেকানিক্যাল ওয়ার্কের যে রিলেশনটা, তাকে আমরা বলছি, সেই কনসেপ্টটাকে আমরা বলছি থার্মোডাইনামিক্স। অর্থাৎ আমরা
সবসময় দেখেছি যে যে কোনো জায়গায় যদি আমার এনার্জি থাকে সেই এনার্জিটা লাস্টে কনভার্ট হয়ে যাচ্ছে হিটে। তার মানে আমি এনার্জিকে হিটে কনভার্ট করতে পারি বা হিটকে আমি এনার্জিতে কনভার্ট করতে পারি। তাহলে আমরা যে পার্টে আমাদের ফিজিক্সের যে পার্টে এই হিট এবং এনার্জি দ্যাট মিন্স হচ্ছে মেকানিক্যাল এনার্জি, তাদের মধ্যে যে রিলেশনটা আমরা তৈরি করব সেটাকে আমরা বলছি থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স নিয়ে আমরা একটু পরে অর্থাৎ কিছু দিন পরে আরো ডিটেইলস আলোচনা করব। এবার আমরা আসছি হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এই জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সের একদম বেসিক টুলটা এখান থেকে দিয়েছিল যে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সে কি বলছে, ধরে নাও আমার কাছে একটা বডি আছে, সেই বডিটা হচ্ছে এ এবং একটা বডি আছে সেটা হচ্ছে বি। দেখা যাচ্ছে এ এবং বি এই দুটো বডি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। দ্যাট মিন্স এ বডি টেম্পারেচার TA, বি বডি টেম্পারেচার TB যদি হয় এবং যদি এরা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে তার মানে হচ্ছে TA TB। আবার আমরা দেখতে পাচ্ছি যে অন্য একটা বডি সেটা হচ্ছে সি, সেই সি বডিটা এবং বি বডিটা এরাও কিন্তু ইন্ডিভিজুয়ালি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। দ্যাট মিন্স আমি তাহলে বলতে পারবো যে এখানকার টেম্পারেচার TC এবং এখানকার যে TB হয় তাহলে TC TB। তার মানে কোন একটা বডি ইন্ডিভিজুয়ালি অন্য দুটো বডির সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। দ্যাট মিন্স একটা বডি A এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে এবং সেই বি বডিটা সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো রিলেশন থেকে আমরা ইজিলি বলতে পারি TA TC। দ্যাট মিন্স এই দুটো বডি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তার মানে কোন একটা বস্তু ভিন্ন ভিন্ন ভাবে অন্য দুটো বস্তুর সঙ্গে যদি তাপীয় সাম্যে থাকে তাহলে সেই দুটো বস্তু নিজেদের মধ্যে তাপীয় সাম্যে থাকবে। ইফ one body is in thermal equilibrium with two defined bodies, then those two bodies will be in thermal equilibrium also. তো এটাকে আমরা বলছি জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এরপর আমরা আলোচনা করব টেম্পারেচার নিয়ে। আমরা টেম্পারেচার নিয়ে অলরেডি ডিসকাস করে নিয়েছি। টেম্পারেচার হচ্ছে সেই প্রপার্টিটা যে প্রপার্টিটা বলে দেবে যে একটা বডি অন্য বডিকে হিট দেবে না সেই বডিটা অন্য বডি থেকে হিট নেবে। এবার আমরা বলছি থার্মোমিটার। থার্মোমিটার মানে হচ্ছে একটা মেশিন বা একটা টুল যার সাহায্যে আমি সেই টেম্পারেচারটাকে মেজার করতে পারবো। থার্মোমিটারটা মেইনলি আসে থার্মোমেট্রি থেকে। থার্মোমেট্রি মিন্স টেম্পারেচার মেজারমেন্ট এবং থার্মোমিটার মানে যে ইনস্ট্রুমেন্টটা আমার থার্ম বা হিট বা টেম্পারেচারকে মেজার করতে হেল্প করবে। এবার যখনই থার্মোমিটারের কথাটা আসবে তখনই আমাকে জানতে হবে টেম্পারেচার স্কেল। আমাদের অনেকগুলো টেম্পারেচার স্কেল আছে এবং আগেকার দিনে সেই টেম্পারেচার স্কেলগুলো আরো বেশি ছিল। আমরা তারপরে কি করছি, এখন যত আমাদের হচ্ছে আমরা মডার্ন এরাতে আসছি তত আমাদের টেম্পারেচার স্কেলগুলোকে আমরা আরো জেনারেলাইজ করতে পেরেছি। আমরা এখন যেটা খুব মানে ইউজ হয় সেটা হচ্ছে একটা সেলসিয়াস, একটা ফারেনহাইট এবং একটা কেলভিন স্কেল। তাদের মধ্যে মেইনলি সেলসিয়াস এবং ফারেনহাইটটাই খুব ইম্পর্টেন্ট। এইগুলো দিয়ে আমরা মেজার করি। কেলভিন স্কেলটা অন্যান্য প্রপার্টিতে বা স্ট্যান্ডার্ড হিসেবে আমরা কেলভিনটা করি, কিন্তু আমরা যে মেজারমেন্টটা আমরা যেটা সেটা সেলসিয়াস এবং ফারেনহাইট। আমরা মূলত এই সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন এদের মধ্যেই আমাদের ডিসকাশনটা এনক্লোজ রাখবো। এবার যখনই টেম্পারেচার স্কেল বলছি, যখনই টেম্পারেচারের এই যে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলগুলো বলছি তখনই আমার প্রশ্ন হবে যে এদের বেসিক ডিফারেন্সটা কোথায়। বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে আমি কোন ধরনের সাবস্টেন্স ইউজ করছি, সেই সাবস্টেন্সের উপর বেস করে কিন্তু এই ডিফারেন্সটা এসে সেলসিয়াস স্কেল বা ফারেনহাইট স্কেল বা কেলভিন স্কেল। যাই হোক, আমরা ডিসকাশনটা অত বেশি এনলার্জ করছি না। আমরা নরমালি এবার চলে আসি যে আমাদের এই যে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল বা কেলভিন স্কেল যাই বলি না কেন, এই যখন আমি টেম্পারেচারটা মেজার করব তখনই আমাকে একটা স্টার্টিং পয়েন্ট, একটা ফিনিশিং পয়েন্ট দরকার, যে যার মধ্যে বা যাকে বেস করে আমরা মেজারমেন্টটা করব। এই স্টার্টিং পয়েন্টগুলোকে আমরা বলি স্ট্যান্ডার্ড পয়েন্ট বা স্থিরাঙ্ক, যাতে মানে দ্যাট মিন্স এই পয়েন্টগুলোর কিন্তু কোনো ভেরিয়েশন হবে না। এই পয়েন্টগুলো কিন্তু সবসময়
সেম থেকে যাবে। এই যে স্ট্যান্ডার্ড পয়েন্ট, যার দু ধরনের স্ট্যান্ডার্ড পয়েন্ট হয়, এটা লোয়ার স্ট্যান্ডার্ড পয়েন্ট আর আপার স্ট্যান্ডার্ড পয়েন্ট। অর্থাৎ যখনই আমি একটা থার্মোমিটার নেব, এই ধরনের ইনস্ট্রুমেন্টটা আছে, সেই ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কি থাকে, একদম নিচের দিকে থাকে হচ্ছে লোয়ার স্ট্যান্ডার্ড পয়েন্ট এবং একটু উপরের দিকে থাকে আপার স্ট্যান্ডার্ড পয়েন্ট। ইনিশিয়ালি আমরা যে টেম্পারেচারটা মেজার করি, সেই টেম্পারেচারটা এই দুটোর মধ্যেই থাকে, অর্থাৎ এই লোয়ার স্ট্যান্ডার্ড পয়েন্ট এবং আপার স্ট্যান্ডার্ড পয়েন্টের মাঝখানে ও মেজার করতে পারে। আমরা একটু যদি হচ্ছে ইমপ্রুভড থার্মোমিটার ইউজ করি, তা দেখা যায় যে এই রেঞ্জটার বাইরেও ও মেজার করতে পারছে। এখন রেঞ্জটা আপার স্ট্যান্ডার্ড পয়েন্ট এবং লোয়ার স্ট্যান্ডার্ড পয়েন্টের মাঝে থাকুক বা তার থেকে বেশি থাকুক, তার উপর ডিপেন্ড করছে আপার স্ট্যান্ডার্ড পয়েন্ট এবং লোয়ার স্ট্যান্ডার্ড পয়েন্টটা কিন্তু অলওয়েজ ফিক্স থাকবে, কারণ এইটুকুর মধ্যে বেস করেই আমি সেই ইনস্ট্রুমেন্টটাকে ক্যালিব্রেট করে নেব এবং তারপরে আমি সমস্ত টেম্পারেচারটা মেজার করব। এবার আমরা আমাদের যে এনভায়রনমেন্ট আছে, সেখানটায় যে সাবস্টেন্সটা সবথেকে ইজিলি আমরা হচ্ছে পেতে পারি এবং যার কস্ট সবথেকে কম, এখনো অবধি, পরে কি হবে জানি না, এবং যে সাবস্টেন্সটার উপরে মানে এক্সটার্নাল যে প্রপার্টি গুলো আছে তার এফেক্ট সবথেকে হচ্ছে ওয়াটার। ওয়াটারকে আমরা ইজিলি অ্যাভেলেবল বলতে পারি এবং এই জল, তার মধ্যে যদি কোনো ইমপিউরিটি থাকে বা অশুদ্ধি থাকে, তবুও কিন্তু তার প্রপার্টির খুব বেশি ভেরিয়েশন হয় না, সেই কারণে আমরা এখানটায় ওয়াটারকে চুজ করেছি। এবার সেই ওয়াটারের যে ফ্রিজিং পয়েন্ট বা আইস পয়েন্ট, তাকে আমরা বলছি লোয়ার স্ট্যান্ডার্ড পয়েন্ট, এবং তার যে ভেপার পয়েন্ট, অর্থাৎ যে টেম্পারেচারে সে ভেপারে কনভার্ট হচ্ছে, অর্থাৎ লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হচ্ছে, তাকে আমরা বলছি আপার স্ট্যান্ডার্ড পয়েন্ট। এবার যখন আমি সেলসিয়াস স্কেল নিচ্ছি, সেলসিয়াস স্কেলে এই আপার স্ট্যান্ডার্ড পয়েন্টটা 100 ডিগ্রি সেলসিয়াস এবং লোয়ারটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এটাই যখন ফারেনহাইট স্কেল নিচ্ছি, তখন সেটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট এবং 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা পেয়ে গেলাম সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে তাদের লোয়ার স্ট্যান্ডার্ড পয়েন্ট এবং আপার স্ট্যান্ডার্ড পয়েন্ট। যদি আমরা সেলসিয়াস স্কেলটাকে দেখি, সেলসিয়াস স্কেলে কি হয় যে এই যে লোয়ার স্ট্যান্ডার্ড পয়েন্ট এবং আপার স্ট্যান্ডার্ড পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস, এইটুকুর যে গ্যাপটা আছে, সেই গ্যাপটাকে 100 টা ইকুয়াল হচ্ছে পার্টে ডিভাইড করে প্রত্যেকটা পার্টকে আমরা বলছি 1 ডিগ্রি সেলসিয়াস। ঠিক তেমন ভাবে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে কি আছে, লোয়ার স্ট্যান্ডার্ড পয়েন্ট 32 ডিগ্রি ফারেনহাইট এবং আপার স্ট্যান্ডার্ড পয়েন্ট অর্থাৎ 212 ডিগ্রি ফারেনহাইট, এদের মাঝে যে 180 টা ডিভিশন আছে, সেই ডিভিশনগুলো প্রত্যেকটা সিঙ্গেল ডিভিশনকে বলছি 1 ফারেনহাইট। এখন আমরা দেখতেই পাচ্ছি যে আপার স্ট্যান্ডার্ড পয়েন্ট এবং লোয়ার স্ট্যান্ডার্ড পয়েন্ট তো ফিক্সড, একই সাবস্টেন্স ওয়াটারের ক্ষেত্রে। তার মানে এখানকার গ্যাপের যে 100 ডিভিশন এবং এখানকার গ্যাপের যে 180 ডিভিশন, তারা ইকুইভ্যালেন্ট। তাহলে সেলসিয়াস স্কেলের 100 ডিভিশন ইজ ইকুইভ্যালেন্ট টু 180 ডিভিশনস অফ ফারেনহাইট স্কেল। ঠিক তেমন ভাবেই বলতে পারি সেলসিয়াস স্কেলের ইচ এন্ড এভরি division is equal to 180 by 100 division of Fahrenheit scale, that is 9 by 5 division of Fahrenheit scale. এখন ধরে নাও সেলসিয়াস স্কেলে একটা রিডিং হচ্ছে c ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে c ডিগ্রি, হয়তো এখানে কোনো লেখা আছে c ডিগ্রি সেলসিয়াস, এটা তাহলে 0 থেকে c এর মধ্যে এইটুকু গ্যাপটা কত, শুরুটা 0 শেষটা c, তাহলে c - 0 that is c। ঠিক তেমন ভাবে আমি বললাম ফারেনহাইট স্কেলে একটা রিডিং হচ্ছে f ডিগ্রি ফারেনহাইট, তাহলে এই জায়গাটা ধরে নাও f ডিগ্রি ফারেনহাইট, দ্যাট মিন্স 0 থেকে এইটুকুর গ্যাপটা হচ্ছে f - 0 দ্যাট ইজ f। কিন্তু ফারেনহাইট স্কেলে তো লোয়ার স্ট্যান্ডার্ড পয়েন্ট 32, তাহলে এখান থেকে এইটুকুর গ্যাপটা f, তাহলে এইটুকু গ্যাপটা কত, এখান থেকে এইটুকু যেহেতু 32, তো এটা শুরুটা হচ্ছে 32 থেকে f, that is গ্যাপটা হচ্ছে f - 32। তাহলে এবার একটু খেয়াল করে দেখো যে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে 100 ডিভিশনের মধ্যে c ডিভিশন যতটা রিডিং,
সেই সেম রিডিং এ হচ্ছে ফারেনহাইট স্কেলের 180টা ডিভিশনের মধ্যে f/f-32। আমি আবার বলছি যে এখানে যে টেম্পারেচারটা সেলসিয়াস স্কেলে 3 ডিগ্রি সেলসিয়াস রিডিংটা শো করছে সেই একই টেম্পারেচারটা ফারেনহাইট স্কেলে f ডিগ্রি ফারেনহাইট শো করছে। এইবার এই যে দেখো ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে একটু গল্পটা বলি। ফারেনহাইট স্কেলটা হচ্ছে এইটা, যার এটা হচ্ছে 0 ডিগ্রি ফারেনহাইট। আমি বললাম f ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে f ডিগ্রি ফারেনহাইট। তাহলে 0 থেকে এইটুকুর গ্যাপটা কত? 0 থেকে এইটুকুর গ্যাপটা কিন্তু f-0, দ্যাট ইজ f। কিন্তু ফারেনহাইট স্কেলে তো লোয়ার স্ট্যান্ডার্ড পয়েন্ট 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 0 থেকে গ্যাপটা f, তাহলে 32 থেকে গ্যাপটা কি f হবে? একটু কম হচ্ছে। দেখো এই গ্যাপটা কি f, তাহলে এই গ্যাপটা একটু কম হচ্ছে। কতটা কম হচ্ছে? যেহেতু এটা 32, তাহলে এইটা হচ্ছে f-32। সেই কারণে এখানে এই f-32 ফ্যাক্টরটা চলে আসলো। তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে c/100 যা হচ্ছে সেই একই টেম্পারেচারটা ফারেনহাইট স্কেলে f-32, তাহলে f-32/180, তাহলে এরা দুজন ইকুইভ্যালেন্ট হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? c/5 = f-32/9। খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন যা শো করছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে রিলেশনটা কি হবে। এর উপরে বেস করে বেশ কিছু নিউমেরিক্যাল আছে, আমরা সেরকম দু একটা নিউমেরিক্যাল দেখে নিই। আমরা হয়তো জানি বলছি যে সেলসিয়াস স্কেলে হয়তো একটা রিডিং হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই 40 ডিগ্রি সেলসিয়াস রিডিংটা ফারেনহাইট স্কেলে কত হবে? তাহলে আমি কি বলেছি, কোশ্চেনটা হচ্ছে সেলসিয়াস স্কেলে টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইট স্কেলে তার ভ্যালুটা কত হবে? কি করব? এই যে আমাদের এই রিলেশনটাতে আমরা c = 40 বসাবো এবং f এর ভ্যালুটা আমি ক্যালকুলেট করব। তাহলে কি হচ্ছে 40/5 = f-32/9। এটা হলো 8। 72 = f-32, that is f = 104, then f = 104 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে আমাদের রিলেশন। ঠিক একই ভাবে আমরা অন্য একটা প্রবলেম করি। আমরা বললাম f = 122 ডিগ্রি ফারেনহাইট, তাই সেটা সেলসিয়াস স্কেলে কত হবে? কি করব? c/5 = f এর জায়গায় বসাবো 122 - 32/9, that is 90/9, that is 10, then c = 50, that is c = 50 ডিগ্রি c। তাহলে যেটা হচ্ছে ফারেনহাইট স্কেলে 122 ডিগ্রি ফারেনহাইট, তাহলে সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলে 50 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট আমরা একটা প্রবলেম করব যেখানে হচ্ছে what is the reading of temperature which has same value in both Celsius and Fahrenheit scale। অর্থাৎ তাপমাত্রার কোন পার্টের মানটা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে সেম হবে, অর্থাৎ সেলসিয়াসে যা রিডিং হবে ফারেনহাইট স্কেলেও রিডিংটা সেম হবে, এরকম কোন টেম্পারেচারটা আছে। তাহলে এই ধরনের প্রবলেমটা আমরা কিভাবে করব? দেখো c এর যদি x ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে f এর ভ্যালুটাও হবে x ডিগ্রি ফারেনহাইট। তাহলে দুজনের সেম ভ্যালু হচ্ছে, ভ্যালুটা সেম হবে। তাহলে কি করব? x/5 = x-32/9, that is 9x = 5x - 160। তাহলে আমরা কি বলতে পারি? 9x - 5x = -160, that is 4x = -160, that is x = -40, that is সেলসিয়াসের পার্টটা হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট হচ্ছে -40 ডিগ্রি ফারেনহাইট। তার মানে -40 ডিগ্রি হচ্ছে সেই রিডিংটা যে রিডিং এর ভ্যালুটা সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলে ইকুয়াল হচ্ছে। এবার যদি প্রশ্ন এরকম থাকতো যে what is the reading of temperature which has double value in case of Fahrenheit scale then the compared to Celsius scale। তার মানে সেলসিয়াস স্কেলে যা রিডিং হবে ফারেনহাইট স্কেলে তার দ্বিগুণ ভ্যালু হবে, এরকম কোন পার্টটা।
তাহলে আমরা সেই রিডিংটা বের করব যে রিডিং এর ভ্যালুটা সেলসিয়াস স্কেলে যা ফারেনহাইট স্কেলে তার ডাবল। তাহলে এই ধরনের প্রবলেম কি করে করব? দেখো সেলসিয়াসে যদি x ডিগ্রি সেলসিয়াস হয়, ফারেনহাইট স্কেলে হবে 2x ডিগ্রি ফারেনহাইট। তাহলে এবার আমি কি করব? ঠিক এই ফর্মুলাতে c এর জায়গায় x এবং f এর জায়গায় 2x বসিয়ে আমি x এর ভ্যালুটা ক্যালকুলেট করব। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। তাই ঠিক একইভাবে ভাইস ভার্সা মানে অপোজিট প্রবলেমটা করবে যে the temperature reading which has double value in Celsius scale compared to value in Fahrenheit scale। অর্থাৎ এই ক্ষেত্রে 5 নম্বর প্রবলেমের ক্ষেত্রে f যদি x ডিগ্রি ফারেনহাইট হয় তাহলে c হবে 2x ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই ক্ষেত্রে কি করব? c এর জায়গায় 2x এবং f এর জায়গায় x বসিয়ে আমি ক্যালকুলেটটা করব। এরপর আমি আরেকটা হচ্ছে এরকমই প্রবলেম দিই যে the reading which has opposite sign in case of Celsius and Fahrenheit scale of temperature। তার মানে সেলসিয়াস স্কেলেও যা রিডিং হচ্ছে ভ্যালু হবে ফারেনহাইট স্কেলে সেম ভ্যালু হবে, কিন্তু সাইনটা অপোজিট। মানে একটা ক্ষেত্রে যদি প্লাস সাইন হয়, একটা ক্ষেত্রে মাইনাস সাইন হবে। কারণ সি এ যদি হচ্ছে x ডিগ্রি সি হয় তাহলে ফারেনহাইট স্কেলে হবে -x ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমি কি করব? এই প্রবলেমটার ক্ষেত্রে এইখানটা এই ফর্মুলাটাতে c এর জায়গায় x বাই 5 ইকুয়াল টু -x -32/9 বসাবো, f এর জায়গায় -x এবং c এর জায়গায় x বসালাম, বসিয়ে এবার x এর ভ্যালুটা ক্যালকুলেট করব। তাহলে আমি পেয়ে যাব আমাদের সেম মানে x এর ভ্যালুটা পেয়ে যাব। অর্থাৎ এরকম অসংখ্য প্রবলেম করা যায়, আমরা কয়েকটা আলোচনা করলাম। এরপর আমরা আরেকটা প্রবলেম একটু ডিসকাস করি যেটা এখানকার খুব ইম্পর্টেন্ট। সেটা আমরা আমাদের থার্মোমিটার ডিসকাশনে পেয়েছিলাম যে সেলসিয়াস স্কেলের একটা ডিভিশন মানেই হচ্ছে ফারেনহাইট স্কেলের 9/5 ডিভিশন। তাহলে এখান থেকেও কিন্তু তোমাদের প্রবলেম আসতেই পারে। একটু সেই প্রবলেমগুলো বলে দিই যে যদি এরকম কোনো প্রবলেম আসে সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে c/5 = f/9। এই যে এই ফর্মুলাটা কিন্তু সবসময় ফর চেঞ্জিং টেম্পারেচার চেঞ্জের কথা যদি বলা হয় তখন কিন্তু এই ফর্মুলাটা ইউজ করব। এবং এই ফর্মুলাটা মেইনলি ইউজ হয় ফর ক্যালকুলেটিং দ্য রিডিং অফ টেম্পারেচার। তার মানে দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। তোমাকে হয়তো বলা হলো সেলসিয়াস স্কেলে 40 ডিগ্রি চেঞ্জ হলো টেম্পারেচারে, তাহলে ফারেনহাইট স্কেলে কত চেঞ্জ হবে? তাহলে আমি বললাম আমাদের প্রবলেমে দেওয়া আছে চেঞ্জ ইন টেম্পারেচার ইন সেলসিয়াস স্কেল is 40 degree। তাহলে what is the change in temperature in Fahrenheit scale? ওকে, এই ধরনের ক্ষেত্রে যেখানে টেম্পারেচার চেঞ্জটা হচ্ছে রিলেটেড সেই সব জায়গায় আমি কি করব? সেই সব জায়গায় আমি এই ফর্মুলাটা ইউজ করব ডাইরেক্ট। তাহলে c = 40 degree C, f = 1, then তাহলে 40/5 = f/9, f = 72 degree Fahrenheit। এইবার এই সেম প্রবলেমটাই আমি একটু অন্যভাবে করি, তোমরা তাহলে হচ্ছে নিজেরা বাড়িতে একটু মিলিয়ে দেখতে পারো। দেখো আমি বললাম সেলসিয়াস স্কেলে প্রথমে রিডিংটা ছিল হচ্ছে সে 80 ডিগ্রি এবং পরে টেম্পারেচারটা দাঁড়ালো 120 ডিগ্রি সি। তাহলে সেই সময় ফারেনহাইট স্কেলে কত টেম্পারেচার রিডিং গুলো হবে? অর্থাৎ 80 ডিগ্রি সি কে তোমরা ফারেনহাইট স্কেলে কনভার্ট করবে, 120 ডিগ্রি সি কে তোমরা ফারেনহাইট স্কেলে কনভার্ট করবে। তোমরা দেখবে যে এখানে চেঞ্জ হয়েছিল
40 ডিগ্রি সি, তাহলে এখানকার চেঞ্জটা কত? তোমরা যদি দেখতে পাও যে এখানে 40 ডিগ্রি চেঞ্জের জন্য এখানেও 72 ডিগ্রি চেঞ্জ, তার মানে বুঝতে হবে যে এই ফর্মুলাটা তোমরা ডাইরেক্ট এখানে ইজিলি ইউজ করলে আর সহজে অঙ্কটা করতে পারবে। যাই হোক, এইবার আমরা আসি আরেকটা স্কেল যাকে আমরা বলছি কেলভিন স্কেল। কেলভিন স্কেলটা হচ্ছে মেইনলি গ্যাসিয়াস যে প্রপার্টি তার উপর ডিপেন্ড করে এই নতুন কেলভিন স্কেলটা করা হচ্ছে, যেটাকে আমরা আইডিয়াল স্কেলও বলি বা অ্যাবসলিউট স্কেলও বলি। সেই অ্যাবসলিউট স্কেলের কনসেপ্ট হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াসকে আমি বললাম 0 কেলভিন। এরপরে ইচ এন্ড এভরি ডিগ্রি সেলসিয়াস স্কেল যদি আমি ইনক্রিজ করি তাহলে রিডিংটা 1 কেলভিন করে ইনক্রিজ করা হবে। এই ধরনের নতুন যে স্কেলটা করলাম তাকে আমরা বলছি কেলভিন স্কেল। দ্যাট মিন্স দেখো আমরা কি বলছি, -273 ডিগ্রি সেলসিয়াসকে আমি বলছি 0 কেলভিন। এর থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াও, তাহলে -272 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে তোমার 1 কেলভিন। -271 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা বলছি 2 কেলভিন। -270 ডিগ্রি সেলসিয়াসকে ধরছি 3 কেলভিন। এই করে আপনি যখন আমি 0 ডিগ্রি সেলসিয়াস যাচ্ছি তখন পেয়ে যাচ্ছি 273 কেলভিন। আমি যখন 100 ডিগ্রি সেলসিয়াস যাচ্ছি তখন আমি পাচ্ছি 373 কেলভিন। তাহলে এখানে একটা নতুন স্কেল করলাম। নতুন স্কেলটা কি বলছে, আমরা দেখেছিলাম সেলসিয়াস স্কেলের শুরুটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, শেষটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু কেলভিন স্কেলের শুরুটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, যাকে আমি বলছি 0 কেলভিন। এবং সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে সবথেকে বড় সম্পর্ক হচ্ছে যে 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ মানে হচ্ছে 1 কেলভিন চেঞ্জ, মানে আমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে 1 কেলভিন বাড়বে, 1 ডিগ্রি সেলসিয়াস কমালে 1 কেলভিন কমবে। তার মানে temperature change in Celsius scale is equal to temperature change in Kelvin scale। আর এটা কি দেখো, রিলেশনটা কি আছে দেখো, 0 এবং এখানে -273, মানে ডিফারেন্সটা কিন্তু 273 ফ্যাক্টরের জন্য হচ্ছে। তাহলে সেই কারণে আমরা কি বলছি যে ক্যাপিটাল টি ইকুয়াল টু স্মল টি প্লাস 273, এটা হচ্ছে এর ফর্মুলা। কেমন ব্যাপারটা আমি বললাম 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে টি ইকুয়াল টু 27 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে রিডিং ইন সেলসিয়াস স্কেল। তাহলে কেলভিন স্কেলে এটা কত হবে, কিচ্ছু না, ফর্মুলা হচ্ছে স্মল টি প্লাস 273, অর্থাৎ 27 প্লাস 273 দ্যাট ইজ 300 কেলভিন। আবার আমি তোমাকে বললাম যে টেম্পারেচারটা বললাম 400 কেলভিন, তাই স্মল টি কত, ক্যাপিটাল টি মাইনাস 273, অর্থাৎ 400 মাইনাস 273 দ্যাট ইজ 127 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা পেলাম the relation between different scales। এবার আমি একটু আসি যে এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্সটা কোথায়। তোমরা যারা ক্লাস 10 এ পড়ছো বা ক্লাস 9 এ পড়ছো বা ক্লাস 11 এ পড়বে তাদের সবার ক্ষেত্রে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের মধ্যে অনেকেরই এরকম প্রবলেমটা আসে যে আমরা গ্যাসিয়াস প্রপার্টি বা হয়তো চার্লস ল, বয়েলস ল বা হচ্ছে এই ধরনের যে চ্যাপ্টারগুলো আছে সেখানকার যখন অঙ্কগুলো করি আমাদের বিভিন্ন ধরনের যে ইউনিটগুলো আছে বা বিভিন্ন ধরনের যে স্কেলগুলো আছে তাদের মধ্যে একটা বেসিক গন্ডগোল হয়ে যায় যে আমি অঙ্কটা কোন স্কেলে করব বা কিভাবে করব, সেটা একটা প্রবলেমটা আসে। তো সেই জায়গাতে তুমি যদি টেম্পারেচারের ব্যাপারটা, যে টেম্পারেচারের কোন স্কেলটা নেব, একটা স্কেলের সঙ্গে অন্য স্কেলের কি রিলেশন আছে, সেই জায়গাটা কিন্তু এই চ্যাপ্টারটা পড়ে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে।